স্বামী বিবেকানন্দ জন্ম বার্ষিকীতে এই ভিডিওটি তোমাদেরকে আমি দিলাম, যাতে স্বামীজি সম্বন্ধে অনেক কিছু অজানা জিনিস আমরা এখান থেকে জানতে পারবো। প্রথম প্রশ্নটা হচ্ছে, স্বামী বিবেকানন্দ কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এই ডান দিকে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা বর্তমানে স্বামীজির বাড়িটা রেনোভেট করে রামকৃষ্ণ মিশন এই বাড়িটি তৈরি করেছেন। এটি সিমলা স্ট্রিটে অবস্থিত। তাহলে স্বামীজি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1863 সালে 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলা অঞ্চলে নরেন্দ্রনাথ দত্ত হিসেবে জন্মগ্রহণ করেন স্বামীজি। সেদিন ছিল মকর সংক্রান্তি তিথি। বিবেকানন্দের পিতার নাম কি ছিল? তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন? শ্রী বিশ্বনাথ দত্ত ছিলেন স্বামীজির পিতা। তিনি ওকালতি পেশার সাথে যুক্ত ছিলেন। স্বামীজির মায়ের নাম কি ছিল? স্বামীজির মায়ের নাম ছিল ভগবতী দেবী। এই ভগবতী দেবীর কাছ থেকে অনেক উপদেশ স্বামীজি পেয়েছিলেন। তিনি সেই অর্থে অনেক ডিগ্রি টিগ্রি ছিল না পড়াশোনায়, কিন্তু মুখে মুখে স্বামীজিকে ছোটবেলায় রামায়ণ, মহাভারত এবং পুরাণের বিভিন্ন কথা স্বামীজিকে ছোট অবস্থাতেই তিনি শিখিয়েছিলেন। স্বামীজির আসল নাম কি ছিল? স্বামীজির আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলায় স্বামীজি কি নামে পরিচিত ছিল? স্বামীজির মা তাকে নামকরণ করেছিলেন বীরেশ্বর, কিন্তু সবাই তাকে বিলে নামে ডাকত। তার মানে স্বামীজি ছোটবেলাকার নাম ছিল বিলে বা বীরেশ্বর। আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের নিকট ঋণী, এই কথা কে বলেছিলেন? এই কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। একটু আগেই বললাম যে স্বামীজির মায়ের কাছ থেকে অনেক গল্প তিনি ছোটবেলাতেই শুনেছিলেন, সেই অর্থেই তিনি স্বামীজি এই কথাটি বলেছেন। স্বামীজির বংশের আরেকজন সন্ন্যাসী হয়েছিলেন, তার নাম কি? স্বামীজির শ্রী দুর্গা প্রসাদ দত্ত স্বামীজির ঠাকুরদা ছিলেন। তিনিও সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেন। শ্রী দুর্গা প্রসাদ দত্ত। স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত কি কি ভাষা জানতেন? স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত বাংলা, ইংরেজি, ফার্সি, আরবি, উর্দু, হিন্দি ও সংস্কৃত ভাষা জানতেন। এতগুলো ভাষা তিনি জানতেন কারণ তিনি ওকালতি প্র্যাকটিস করতেন। তার বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসতো, তাদের জন্য তিনি এতগুলি ভাষা জানতেন। নিজ জননীর কাছে নরেন্দ্রনাথ যে দুটি মূল্যবান উপদেশ শুনেছিলেন সেগুলি কি কি? খুব মূল্যবান দুটি উপদেশ তার মা ছোটবেলায় তাকে দিয়েছিলেন। সেটি হলো, 1 নম্বর, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ও অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবু সত্য কখনো ছাড়বে না। 2 নম্বর, আজীবন পবিত্র থাকিও, নিজের মর্যাদা রক্ষা করিও এবং কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না। খুব শান্ত থাকিবে, কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে। খুব মূল্যবান দুটো কথা, সত্যকে ধরে থাকা এবং নিজেদের মর্যাদাকে রক্ষা করা, এবং প্রয়োজনে দৃঢ়তার সাথে পরিস্থিতিকে সামাল দেওয়া। বাড়ির বৈঠকখানায় বিভিন্ন জাতির মক্কেলের জন্য তৈরি হুঁকো সাজানো থাকত। সেই হুঁকোগুলি নিয়ে নরেন্দ্রনাথ একদিন কি করেছিলেন? বিভিন্ন ধরনের তখনকার দিনে ছিল কুসংস্কার যে বিভিন্ন জাতির জন্য বিভিন্ন হুঁকো থাকতো। মানে এক জাতির লোকেরা অন্য জাতির হুঁকোতে মুখ দিয়ে টানতেন না। আমরা যেমন এখন চা দিই, তখনকার দিনে রেওয়াজ ছিল হুঁকো দেওয়া কি প্রথমে। ফলে বিভিন্ন জাতির জন্য বিভিন্ন হুঁকো থাকতো। কিন্তু স্বামীজি এই কুসংস্কারকে বিশ্বাস করতেন না ছোটবেলা থেকেই। দেখো, তিনি একদিন পরীক্ষা করে দেখার জন্য অন্যের জাতের জন্য রাখা হুঁকোতে মুখ লাগিয়ে পরীক্ষা করেছিলেন জাত না মানলে কি হয়। তিনি দেখেছিলেন যে কিছুই হয় না, এগুলো সব কুসংস্কার।
তাহলে এই প্র্যাকটিক্যাল যে এই ব্যাপারটি, এই জাতপাতের ব্যাপারটি কিন্তু ছোটবেলাতেই স্বামীজি নস্যাৎ করে দিয়েছিলেন, এর নিজস্ব পরীক্ষা করে। ছেলেবেলায় কোন কোন খেলা নরেন্দ্রনাথের প্রিয় ছিল? লাঠি খেলা, অসি চালানো, নৌকা চালানো, সন্তরণ, কুস্তি এবং মুষ্টিযোদ্ধা ইত্যাদি ছিল নরেন্দ্রনাথের প্রিয় খেলা। তিনি নিয়মিত নবগোপাল বাবুর জিমন্যাস্টিক আখড়ায় যেতেন। তাহলে দেখো, শরীরকে দৃঢ় করার জন্য এবং সবল শক্তিমান করার জন্য তিনি ছোটবেলায় এই ধরনের খেলা, লাঠি খেলা, তরোয়াল খেলা, নৌকা চালানো, সাঁতার কাটা, এইগুলি তিনি ছোটবেলা থেকেই করতেন শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য। 1889 সালে প্রবেশিকা পরীক্ষায় নরেন্দ্রনাথ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। এই সাফল্যের জন্য পিতা তাকে একটি উপহার দিয়েছিলেন। উপহারটি কি? তার মানে তিনি, নরেন্দ্রনাথ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। প্রবেশিকা পরীক্ষা বলতে এখনকার যেটা মাধ্যমিক বলি, তখনকার দিনে সেটাই ছিল প্রবেশিকা পরীক্ষা। 1879 সালে তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন সাফল্যের সাথে প্রবেশিকা পরীক্ষায়। এর জন্য তার পিতা তাকে একটি উপহার দিয়েছিলেন। সেই উপহারটি হলো একটি রূপার ঘড়ি। উপহারটি ছিল একটি রূপার ঘড়ি। কোন ওস্তাদের কাছে নরেন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন? নরেন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন বেনি ওস্তাদের কাছ থেকে। তিনি ক্লাসিক্যাল এবং সেমি ক্লাসিক্যাল গান গাইতে পারতেন নরেন্দ্রনাথ, এবং তার জন্যই তার অনেক নাম ছড়িয়ে গেছিল। তিনি ব্রাহ্ম সমাজে নিয়মিত যাতায়াত এবং গান গাইতেন, এবং পাড়ার কোনো অনুষ্ঠান বা কেউ অতিথি আসলেও তারই ডাক পড়তো গান শোনানোর জন্য। নরেন্দ্রনাথ তবলা ও পাখোয়াজ বাজানোর শিক্ষা গ্রহণ করেছিলেন কার কাছ থেকে? ব্রাহ্ম সমাজের পাখোয়াজ বাদক শ্রী কাশীনাথ ঘোষাল ছিলেন নরেন্দ্রনাথের তবলা ও পাখোয়াজের শিক্ষক। তাহলে তিনি পাখোয়াজ এবং তবলা বাজানো শিখেছিলেন ব্রাহ্ম সমাজের বাদক শ্রী কাশীনাথ ঘোষালের কাছে। নরেন্দ্রনাথ কোন স্কুলে পড়াশোনা করেছিলেন? 1871 সালে 8 বছর বয়সে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন। তিনি এখানেই পড়াশোনা শুরু করেন। নরেন্দ্রনাথ দত্ত কোন কলেজে পড়াশোনা করেছিলেন? স্কুল পাশ করার পর তিনি কলকাতা স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছিলেন দর্শন নিয়ে। তার সাবজেক্ট ছিল দর্শন। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি সাহেব নরেন্দ্রনাথ সম্পর্কে কি বলেছিলেন? হেস্টি সাহেব ছিলেন তখন স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল। তিনি নরেন্দ্রনাথ সম্বন্ধে বলেছিলেন, নরেন্দ্রনাথ দত্ত প্রকৃতই একজন প্রতিভাসম্পন্ন বালক। আমি অনেক স্থানে ভ্রমণ করেছি, কিন্তু এমন একটি ছাত্র আর দেখি নাই। এমনকি জার্মান বিশ্ববিদ্যালয় দর্শনের ছাত্রদের মধ্যেও নয়। এই বালক নিশ্চয়ই জগতে একটা দাগ রাখিয়া যাইবে, এই কথাই বলেছিলেন হেস্টি সাহেব। পিতার মৃত্যুর পর সংসারে আর্থিক সাহায্যের জন্য নরেন্দ্রনাথ একটি স্কুলে শিক্ষকতা করেন। স্কুলটির নাম কি? তিনি শিক্ষকতা করেছিলেন বিদ্যাসাগর মহাশয় প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে সুখিয়া স্ট্রিট শাখায় তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশনে শিক্ষকতা কিছুদিনের জন্য করেছিলেন। 1893 সালে 13 ফেব্রুয়ারি স্বামীজি একটি বিরাট জনসভায় বক্তৃতা করেন। বিষয় ছিল আমার পাশ্চাত্য গমনের উদ্দেশ্য। স্থানটি কোথায়? 1893 সালে 13 ফেব্রুয়ারি স্বামীজি একটি বিরাট জনসভায় বক্তৃতা করেন, সেটি হলো হায়দ্রাবাদে। তার বিষয়টি ছিল আমার পাশ্চাত্য গমনের উদ্দেশ্য। পরিব্রাজক রূপে স্বামীজি ভারত ভ্রমণের সময়
স্বামী নিজের আত্মপরিচয় গোপন করার জন্য কি কি নামের আশ্রয় নিয়েছিলেন। তিনি নিজের আত্মপরিচয় প্রকাশ করতেন না। তার যে বিদ্যা বুদ্ধি ছিল এই তা লুকিয়ে রাখার জন্য তিনি বিবিদিশানন্দ, সচিদানন্দ এই সমস্ত নাম নিয়ে নিজের আত্মপরিচয় গোপন করতেন। কোন রাজা প্রথম স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? রাজস্থান ভ্রমণের সময় ক্ষত্রিয় রাজা অজিত সিং প্রথম তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং এই অজিত সিং কিন্তু স্বামীজির জীবনে অনেকটা জুড়ে রয়েছে। তাকে আর্থিক সাহায্য করেছিলেন স্বামীজির বিদেশ যাত্রার জন্য প্রথম, এবং তার মাকে এই অজিত সিং কিন্তু প্রতি মাসে 500 টাকা করে পাঠাতেন তার ভরণ পোষণের জন্য পাঠাতেন অজিত সিং। তাহলে অজিত সিং এর দান কিন্তু অনেকটাই রয়েছে স্বামীজির জীবনে। নিবেদিতার মতে কোন ত্রিধারার সম্মেলনে স্বামীজির ব্যক্তিত্ব সংগঠিত হয়েছিল? গুরু, গীতা, গঙ্গা। অর্থাৎ গুরু বলতে শ্রীরামকৃষ্ণদেব, গীতা বলতে হিন্দু শাস্ত্র ও গঙ্গা বলতে পুণ্যভূমি ভারতকেই বোঝানো হয়েছে। এই ত্রিধারার সম্মেলনে স্বামীজির ব্যক্তিত্ব গড়ে উঠেছিল, এটি বলে মনে করতেন সিস্টার নিবেদিতা। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? স্বামী বিবেকানন্দ 1 মে 1897 সালে প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশন কিন্তু স্বামীজিও সাথে ছিলেন, আরো তার গৃহী ভক্ত এবং সন্ন্যাস ভক্তরা ছিলেন যারা রামকৃষ্ণ দেবে, তারা সকলে মিলে বলরাম বসুর বাড়িতে 1 মে 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশনের বাংলা মুখপাত্রটির নাম কি? সুদীর্ঘ সময় থেকে চলে আসছে এই মুখপাত্রটি। রামকৃষ্ণ মিশনের বাংলা মুখপাত্রটির নাম উদ্বোধন পত্রিকা। এটি একটি মাসিক বাংলা পত্রিকা। স্বামীজি কোন জাহাজে চেপে কত তারিখে আমেরিকায় ধর্মসভার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন? 1893 সালের 13 মে স্বামীজি পেনিনসুলার নামক জাহাজে করে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তার ছিল কিন্তু আমেরিকা যাওয়ার জন্য এটা ব্রেক জার্নি। তিনি প্রথমে গিয়েছিলেন জাপানে। তিনি ভারত থেকে রওনা হয়েছিলেন পেনিনসুলার জাহাজে, কিন্তু জাপান থেকে আবার একটি অন্য জাহাজ নিয়ে ভ্যাঙ্কুভারে পৌঁছেছিলেন। শিকাগো শহরটি কোন হ্রদের তীরে অবস্থিত? সাগর তুল্য মিশিগান হ্রদের তীরে এই সুন্দর শহর শিকাগো শহরটি অবস্থিত। কোন সমিতি এই ধর্মসভার আয়োজন করেছিলেন? ওয়ার্ল্ড কংগ্রেস অক্সিলারি অফ দ্য কলম্বিয়ান এক্সপোজিশন এই ধর্ম মহাসভাটির আয়োজন করেছিলেন। দেখো, যেখানে তিনি স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন সেটিও এখনো রাখা রয়েছে, সেই ঘরটি, সেই হলটি রাখা আছে, এবং তার সামনে একটি রাস্তার নাম করা হয়েছে স্বামীজির নামে। এই যে দেখতে পাচ্ছ যে আলোর যেগুলো সিগন্যাল স্পট রয়েছে তার নিচে লেখা আছে স্বামীজির নাম, অনারারি স্বামী বিবেকানন্দ ওয়ে। এটি কিন্তু এখনো বর্তমান শিকাগো শহরে। স্বামীজি কি বলে ধর্মসভায় শ্রোতাদের সম্বোধন করেছিলেন যার জন্য 2 মিনিট করতালি হয়েছিল? স্বামীজি বলেছিলেন, শুরু করেছিলেন এই বলে, আমার আমেরিকানবাসী ভগিনী ভাতৃবৃন্দ, এই বলে স্বামীজি সভাকে সম্বোধন করেছিলেন। মাই আমেরিকান সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এই সুন্দর কথাটি স্বামীজি বলেছিলেন এবং সেটা সবাই আনন্দিত হয়েছিল সেই সময় উপস্থিত জনতা, এবং করতালি দিয়েছিলেন। 1901 সালের ডিসেম্বরে কলকাতা কংগ্রেসের অধিবেশন হয়েছিল। কোন কোন দেশপ্রেমিক স্বামীজিকে দেখতে মঠে মানে বেলুড় মঠে এসেছিলেন? লোকমান্য বাল্লভ গঙ্গাধর তিলক মঠে এসে স্বামীজির সাথে ভারতবর্ষ নিয়ে নানা প্রসঙ্গ করেন। মহাত্মা গান্ধীও এসেছিলেন কলকাতা থেকে, কিন্তু সেই সময় স্বামীজি অসুস্থতার কারণে বেলুড় মঠে ছিলেন না, কলকাতার বাড়িতে ছিলেন, তাই মহাত্মা গান্ধীর সাথে স্বামীজির আর দেখা হয়নি। স্বামীজির লেখা কয়েকটি বইয়ের নাম: বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য, জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, এইগুলি কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি বই, এবং এই বইগুলি
মূলত ইংরেজি ভাষাতেই লেখা হয়েছিল, পরবর্তীকালে বাংলায় অনুবাদ করা হয়েছে। তিনি বিদেশে গিয়ে যে বক্তৃতাগুলো দিয়েছিলেন সেইগুলোকেই একাশেক করে এই সমস্ত বইগুলি রচনা করা হয়েছিল। স্বামীজির মহাসমাধি কোন দিন হয়েছিল? 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে রাত্রি 9:10 স্বামীজি ইহলোক ত্যাগ করেন। স্বামীজি সম্বন্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তার মধ্যে সবকিছুই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। এই কথাগুলি স্বামীজি সম্বন্ধে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজি সম্পর্কে কি বলেছিলেন? আমাকে সবথেকে বেশি উদ্বুদ্ধ করেছিল তার চিঠিপত্র ও বক্তৃতা। তার লেখা থেকেই তার আদর্শের মূল সূত্রটি আমি বুঝতে পেরেছি। মানব জাতির সেবা ও আত্মার মুক্তি, এই ছিল তার জীবনের আদর্শ। এটি নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি। তার এই কোটেশনগুলো কিন্তু খুবই প্রত্যেককেই নাড়া দিয়ে যায়, এবং বিভিন্ন কোটেশনগুলো তোমরা আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু খুবই কাজে লাগে আজকালকার দিনে, বর্তমানখানেও সমানভাবে প্রাসঙ্গিক। তাহলে একটি তোমার কোটেশন হচ্ছে, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। প্রেমী জীবন, ঘৃণায় মৃত্যু। শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। এটি স্বামী বিবেকানন্দ বলেছিলেন। স্বামী বিবেকানন্দ আরেকটি উক্তি, সফল হওয়ার জন্য আপনার অবশ্যই প্রচন্ড অধ্যাবসায় এবং প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে। আমি সমুদ্র পান করব, অধ্যাবসায়ী আত্মা বলে। আমার ইচ্ছায় পর্বতগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই ধরনের শক্তি রাখুন। সেই ধরনের কঠোর পরিশ্রম করবেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাবেন। মানে সফল হওয়ার জন্য স্বামীজি এই কথাই বলেছিলেন, প্রচন্ড ইচ্ছা শক্তি থাকা দরকার। এমন ইচ্ছা শক্তি যাতে পাহাড় ভেঙে যায়। তিনি তুলনা করেছিলেন এরকম ভাবে, যাতে সমুদ্রকে পান করা যায়, এত বৃহৎ একটা ইচ্ছা শক্তি থাকা দরকার। তাহলেই আমরা নিজেদের লক্ষ্যে, এবং তার সাথে কঠোর পরিশ্রম করলে আমরা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো। স্বামী বিবেকানন্দের আরেকটি উক্তি, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না। এখানে ঘুম থেকে ওঠার কথা বলেননি তিনি। ওঠো বলতে আমরা যে আলস্যতা করি, যে প্রোক্রাস্টিনেশন, মানে আজকের কাজকে কালকে ফেলে রাখার কথা বলি, সেই কথাই তিনি বলেছেন, যে নিজেদের সজাগ হও এবং জেগে ওঠো, এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত সেটাকে থেমো না। এটি কিন্তু বিখ্যাত একটি কোটেশন। স্বামী বিবেকানন্দের আরেকটি কোটেশন, সার্ভিস টু দ্য পুয়ার ইজ akin to worship God. The idea is deeply ingredient in Indian spiritual thinking. Quoting Swami Vivekananda, if you want to find God, serve man. গরিবদের সেবা করা ঈশ্বরের উপাসনার সমান তিনি মনে করতেন। ধারণাটি ভারতীয় আধ্যাত্মিক চিন্তাধারার গভীরভাবে নিহিত রয়েছে। স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি, যদি আপনি ঈশ্বরকে খুঁজে পেতে চান তবে মানুষের সেবা করুন। খুব বড় একটি উক্তি। ডান দিকে যে ছবিটি, এটি সম্মেলনের ছবি, যে ধর্ম সম্মেলন হয়েছিল আমেরিকা, তার ছবি। স্বামী বিবেকানন্দের আরেকটি উক্তি, কোটেশন, পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, goodness will come, purity will come, and everything excellent will come when the sleeping soul is roused to self-consciousness activity. Self-conscious activity. শক্তি আসবে, গৌরব আসবে, মঙ্গল আসবে, শুদ্ধতা আসবে, এবং এই ঘুমন্ত আত্মা যখন আত্মসচেতন কার্যকলাপে জাগ্রত হবে,
তখন চমৎকার সবকিছুই আসবে। তিনি আত্মপ্রকাশের কথা বলেছেন, নিজের অন্তরাত্মা যখন জাগরণ হবে তখন সবকিছু চমৎকার ভাবে হবে। আরেকটি উক্তি, I want iron will and hearts that do not know how to quake. Hold on, the Lord bless you. আমি লোহার ইচ্ছা এবং হৃদয় চাই, যা কেঁপে উঠতে জানে না। লোহার মতো শক্ত হৃদয় চাই। ধরে থাকুন, প্রভু আপনাকে আশীর্বাদ করবে। যদি আমরা সত্যি করে কোনো নিজেদের ইচ্ছাকে, মহৎ ইচ্ছাকে অবশ্যই ধরে থাকি এবং শক্ত করে লোহার মতো, বলেছেন এত শক্ত ভাবে ধরে থাকি এবং সেই দিকে এগিয়ে যাই, তাহলে ঈশ্বর অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন। স্বামী বিবেকানন্দের আরেকটি উক্তি, অলওয়েজ ফেথ লার্ন টু বি এ সার্ভেন্ট অ্যান্ড দেন ইউ উইল বি ফিট টু বি এ মাস্টার। সর্বদা বিশ্বাস আপনার চাকর বানাতে শিখুন এবং তারপর আপনি একজন উপযুক্ত মাস্টার হতে পারবেন। তাহলে বিশ্বাসকে একমাত্র অস্ত্র করতে হবে, বিশ্বাস রাখতে হবে কোনো জিনিসের উপর, আস্থা রাখা, বিশ্বাস রাখা, এগুলো মহৎ গুণ। কত সাল থেকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ভারতের যুব দিবস হিসেবে পালিত হয়ে আসছে? না, বিবেকানন্দ জয়ন্তী 12ই জানুয়ারি পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনে। 1984 সালে ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেন এবং 1985 সাল থেকে এই অনুষ্ঠানটি প্রতি বছর ভারতে পালিত হয়। তাহলে প্রতি বছর ভারতে 12ই জানুয়ারি যুব দিবস হিসেবে, জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। বিবেকানন্দ জয়ন্তীতে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ছাত্রছাত্রীদের আগামী দিনের সাফল্য নির্ভর করে আজকের কঠোর পরিশ্রম এবং মনোযোগের উপর। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও।